আমার আমার এটা এখানে আমার সব বন্ধুরা আছে, আমার খুব প্রিয় একটা গ্রুপ। আচ্ছা, সবাইকে বলছি, এবং যারা এটা যখন আমার লাইভটা যখন ইউটিউবে যাবে তখন আমি সবাইকে বলবো যে আপনারা আসুন, হানা টেলসে আপনারা জয়েন করুন এবং দেখুন এখানে খুব চমৎকার চমৎকার লাইভ হয়। আমি বাদে বাকি যারা লাইভাররা আছেন খুব সুন্দর সুন্দর লাইভ হয়। আপনারা ইচ্ছে করলে আপনারাও লাইভ করতে পারেন, আপনারাও আসতে পারেন। আমি সবাইকে বলছি হানা টেলসে জয়েন করুন। আচ্ছা, এবার আমি তাহলে সবাই যখন এসে গেছে, যখন সবাই তোমরা এসে গেছো, আমি তাহলে শুরু করি একটা। আজকে আমি যে প্রথম যে গল্পটা বলবো, এটা অ্যাকচুয়ালি গল্প নয়, ঘটনা। তো কালকের গল্প আজকে, এই কালকের ঘটনা আজকের গল্প। তো এই গল্পটা কিন্তু আমি প্রথম যেটা বলছি সেটা আমার বড় মামার গল্প। এটা অবশ্যই একটা ভৌতিক গল্প, বড় মামার গল্প বলবো। তার আগে আমি একটা জিনিস, কি তুমি বাদ কেন, কি তুমি বাদ কেন, কি মিটে মিটে কি রে সোনা তনুদি, আই আচ্ছা আচ্ছা, মুক্তা এসে গেছে। হাই মুক্তা। আমার বড় মামার সম্পর্কে বলার আগে আমি একটু আমার মামার কথা বা আমার মামার বাড়ির কথা একটু বলবো। হ্যাঁ, আমার মামার বাড়িটা কিন্তু ছিল গ্রামে। গ্রাম বলতে আমরা যেরকম মাটির ঘর, মাটির বাড়ি বা ওই রকম ধরনের গ্রাম নয়। এটা একটা গ্রাম বলতে এখানে সব বড় বড় বাড়ি, হ্যাঁ, কিন্তু বহু পুরনো বাড়িগুলো, এবং গাছপালায় পুকুর, চারদিকে পুকুর, সামনে পুকুর, পেছনে পুকুর, চারপাশে পুকুর ঘেরা একটা খুব সুন্দর জায়গা ছিল। আর ছিল বলছে কি, কারণ এখন আর উন্নয়নের ঠেলায় আর এসবগুলো নেই, সমস্ত গাছপালা সব মানে কি বলবো, নষ্ট হয়ে যাচ্ছে, কেটে ফেলা হচ্ছে, বড় বড় বাড়ি করে ফেলছে। কিন্তু এখনো তবু যেটুকু আছে না, গেলে আমার খুব ভালো লাগে। এখনো এই বয়সে আমার ভালো লাগে, যদিও আমার মামারা বেঁচে নেই। তো এই ঘটনাটা আমার বড় মামার গল্প। ওরা, আমার মারা 7 ভাই বোন, এবং বড় মামা হচ্ছেন সবার বড়। আমার দাদু যখন হঠাৎ মারা যান তখন আমার বড় মামার বয়স ছিল, মাত্র 17 বছর। তারপর মনে করো, তারপর পরপর সব ভাই বোনরা। কাজেই এই মানুষটা, মানে এতগুলো ভাই বোনকে বড় করা, তাদেরকে লেখাপড়া শেখানো, তাদেরকে সময় মতো বিয়ে দেওয়া, সমস্ত দায়িত্ব এই মানুষটাই করেছেন। হ্যাঁ, কাজেই ইনি যা করেছেন, মানে তার তো কোনো তুলনা হয় না। তো এই বড় মামার জীবনের একটা ঘটনা বলছি। আমার বড় মামা কিন্তু টিচার ছিলেন, এবং আমার মামার বাড়ির লোকেরা না, ওরা গ্রামে বিশ্বাস, মানে গ্রামে বড় হলেও যে ভূত প্রেত যে খুব বিশ্বাস করতো তা কিন্তু নয়। গল্প করতো, শুনতো, কিন্তু কেউ কিন্তু ওই মানে ভূতের বিশ্বাসে এই জিনিসটা খুব একটা ছিল না। আমার মা তো সারা জীবন ভূতে অবিশ্বাস করেই গেছে, যে কখনো ভৌতিক ব্যাপারকে কোনোদিনই আমার মা আমল দেয়নি, পাত্তা দেয়নি, বিশ্বাসও করেনি। তো এহেন বড় মামার জীবনে এবং যে ঘটনাটা ঘটেছিল, তো সেটা কি বলবো, সেটা বড় মামার কিন্তু শেষ বয়স অব্দিও মনে ছিল, এতটাই তার এফেক্টটা ছিল আর কি। তো বড় মামা টিচার ছিলেন, তো অনেক স্টুডেন্ট পড়তো। তো কত যে স্টুডেন্ট বড় মামার কাছে পড়তো, বড় মামা বোধহয় নিজেও জানতেন না। এই মানে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন এরকম পরপর ব্যাচ নিয়ে পড়তো। তা এহেন সময় একটা, তখন এই ঘটনাটা তখন কত বলবো, আমি শুনেছি 1985 কিংবা 86-এ শুনেছিলাম ঘটনাটা। আর তারও আগেকার ঘটনা, মানে 80s-এরই হবে, 1980s-এরই হবে তখন। আমি ঠিক অতটা পরিষ্কার মানে আমার মনে নেই। তা একটি স্টুডেন্টকে, মানে একটি মেয়েকে একটা পড়াবার প্রপোজাল আসে। যাই হোক, সে মেয়েটিকে বাড়িতে গিয়ে পড়ে আসতে হবে। মেয়েটি মাধ্যমিক পরীক্ষার্থী, তখন মাধ্যমিকের খুব একটা বেশি দেরিও নেই তখন। তো ভালো কথা, ঠিকঠাক হলো। তো ঠিকঠাক হলো।
তো পড়ানো ঠিকঠাক হলো। তো নির্দিষ্ট দিনে বড় মামা তখন ওই 7:30টার সময়, যেমন কথা হয়েছিল 7:30টার সময় সন্ধেবেলা গেছে তাদের বাড়িতে। মেয়েটির বাবা নেই, মা আছে আর তার ভাই বোন আছে, কয়েকজন ভাই বোন আছে তার। তো ধরা যাক এটা মেয়েটা একটা নাম ঠিক করে দিই, নাম। আর আমি কিন্তু জায়গার নাম বলছি না, কোনো ব্যাপার কেন বলছি না সেটা পরে তোমরা আস্তে আস্তে বুঝবে যে এটা আমার পক্ষে কখনোই এটা বলা যায় না এটা। তো ধরা যাক মেয়েটার নাম নিশা। তো নিশাদের বাড়িতে গেছে, সন্ধেবেলা তো গেছে। এখন বাড়িটার আগে একটু বর্ণনা দিই। বাড়িটা কিরকম ছিল, এরকম গেট, তার পাশে গাছ, আর ঠিক গেটের এক ধারে মানে ডান দিকে একটা মস্ত বড় একটা জাম জাতীয় গাছ ছিল। তো তারপর তো ফুল গাছ, ফুল টুলের গাছ, অনেক বাগান টাগান আছে। তারপরে একতলা একটা বাড়ি, তারপর বাড়ির পেছন দিকে হচ্ছে ফলের বাগান, অনেক গাছপালা এবং সুন্দর সুন্দর গাছপালা। এবং এইসব গাছপালা নাকি মেয়েটির বাবা লাগিয়েছিলেন। মেয়েটির বাবা মারা গেছেন। যখন ঢুকতে যাচ্ছে সন্ধেবেলা 7:30 নাগাদ, হঠাৎ বড় মা বলছে যে আমি দেখলাম, লক্ষ্য করলাম যে পাশে যে জাম গাছ মানে জাম জাতীয় গাছটা ছিল, যেই ঢুকছি গাছটা না মানে হেইবেল হেইবেল করে নড়ে উঠলো। মানে কিরকম নড়ে উঠলো, কোনো বড় হনুমান যদি এক গাছ থেকে আরেক গাছে যখন লাফিয়ে যাবে তখন যেরকম ধরনের গাছটা নড়ে ওঠে সেরকমভাবে গাছটা নড়ে উঠলো। তো বড় মা তো ঢুকেছে, ঢুকে এরকম করে গাছের দিকে তাকিয়েছে, হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে বলছে কি হলো সন্ধেবেলা। তারপর নিজেই ভাবছে যে হনুমান তো কখনো সন্ধেবেলা গাছে লাফায় না, ও যা কিছু দৌড়াতো হনুমানের সব ওই দিনের আলো পর্যন্ত, সূর্যাস্তের পর হনুমান তো লাফায় না। তাহলে কি চোর নাকি? তখন নিচ থেকে তখন বড় মামা তখন ডাকছে ওখানে থেকে যে নিশা নিশা একটা টর্চ নিয়ে আসো তো, মনে হচ্ছে তোমাদের বাড়িতে বোধহয় এই গাছটা এরকম নড়ছে কেন, চোর না হনুমান ঠিক বুঝতে পারছি না। তো মেয়েটা তখন এসেছে, নিশা তখন টর্চ নিয়ে এসেছে, আর নিশার মাও বেরিয়ে এসেছে। নিশার মা বেরিয়ে এসে বলছে যে মাস্টারমশাই ও কিছু না, ও কিছু না, আপনি আসুন, আপনি ভেতরে আসুন, ওখানে কিছু না। না, আমি স্বচক্ষে দেখলাম গাছটা এরকম নড়ছে, আশপাশে তো কোনো গাছ নড়লো না, কোনো হাওয়া নেই, বাতাস নেই, গাছটা এরকম নড়ছে কেন, নড়লো কেন? তো টর্চ দিয়ে তো খুব দেখলো, কিচ্ছু পেলো না, না হনুমান না কিছুই নেই। তো যাই হোক ভেতরে ঢুকে গেল, ঢুকে তো পুড়িয়ে টুড়িয়ে আবার যখন খানিক্ষণ পরে যখন মানে বেশ খানিক্ষণ ঘন্টাখানিক পরে যখন পেরিয়ে আসছে, ঠিক তখন ওই গাছটার কাছে আসতেই না গাছটা আবার নড়ে উঠেছে ওরকম, ঠিক যেরকম ঢোকার সময় নড়েছিল সেরকম নড়লো গাছটা। তখন বড় মামা বলছে এবার তাহলে চোর এসেছে, নিঘাত চোর। ও অরিত্র চ্যাটার্জি, আচ্ছা। তো তারপর গাছটা ওরকম নড়ে উঠেছে। তখন বড় মামা বলছে যে ঠিক আছে। তখন বড় মামা আবার সেই নিশাকে দিয়ে টর্চ জানিয়েছে, আনিয়ে আবার দেখলো, দেখে টেকা কিছুই ছিল না। এদিকে নিশার মা বলছে যে মাস্টারমশাই ও কিছু না, আপনি বাড়িতে চলে যান, আপনি যান, ও কিছু না। বলতে তো কি আর করবে, তো কিছু পেল না যখন দেখে তখন বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলে গেছে। এরকম করে যখনই বড় মামা পড়াতে আসতো ওই গাছটা নড়তো, আর যেই যখন বেরিয়ে যেত তখনও নড়তো, এরকম চলতে লাগলো। এরকম করে মানে দিন কয়েক পড়ানোর পর, দিন কয়েক এরকম পড়েছে, মানে রোজ তো পড়াতো না, পড়ানোর টাইম ছিল আর ডেট ছিল, যখনই আসতো ওরকম গাছটা নড়বে, আর যখন বেরোবার সময় তখনও নড়বে এরকম গাছটা। যাই হোক এরকম করেই আছে। মানে শেষের দিকে বড় মামা আর পাত্তা দিত না, ও নড়ছে নড়ুক, আমার কাজে আমি করে যাব, সে পড়াতো। একদিন কি হয়েছে, শেষে একদিনকে পড়িয়ে টড়িয়ে বড় মা বলছে আমি সন্ধ্যেবেলা তো পড়িয়ে এলাম, পড়িয়ে এসে বাড়িতে ফিরে আমি আমার যা কাজ টাজ করে ঘরের মধ্যে যা আরও পরে যদি অন্য ব্যাচ ছিল তাদেরকে পড়িয়ে টড়িয়ে খাওয়া দাওয়া টাওয়া করে তারপর শুয়েছি। তো বড় মা বলছে যে জানিস তো আমি সারাটা দিন আমি গাধার মতো খাটি, আর যখন ঘুমাই মোষের মতো পড়ে পড়ে ঘুমাই।
যে লোকে যে বলে স্বপ্ন দেখে, লোকে কত রকম স্বপ্ন দেখে, কত কি করে। আমি কিন্তু কোনদিন স্বপ্ন দেখিনি, আমি জীবনেও কোনদিন স্বপ্ন টপ্ন দেখিনি। আমার ওই একটাই কাজ, ছোট ছোট ছোট, হ্যাঁ, ছোটা কাজ করা, আবার ঘুমো, এইরকম এক ঘুমে আমার রাত কাবার হয়ে যায়। সেই দিনকে কিন্তু আমি একটা স্বপ্ন দেখে ফেললাম। সেই স্বপ্নটা আমি কি দেখলাম, আমি আমি দেখছি স্বপ্নেতে, আমি আর স্বপ্ন দেখি না। ওয়েলকাম করতো, আচ্ছা। তো আচ্ছা শোনো, তো রমা বলছে যে আমি স্বপ্ন দেখলাম কি, যে আমি নিশাদের বাড়ি থেকে পুড়িয়ে আমি বেরোচ্ছি রাতের বেলা, পুড়িয়ে আমি আসছি। এমন সময় ওদের বাড়ির একটা কালভার্ট আছে আসলে, তো কালভার্টের উপর দিয়ে আমি যখন আসছি, তখন না পেছনে একটা থপ 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 করে একটা আওয়াজ পাচ্ছি, যেন একটা ভারী পায়ের আওয়াজ, কি যেন, এটা সব স্বপ্ন কিন্তু দেখছে, যে কেউ যেন আসছে পেছনে। তো আমি পেছন ফিরে তাকালাম, পেছন ফিরে তাকিয়ে দেখি যে একটা একটা স্ট্রাকচার আসছে। আমি কিন্তু স্বপ্নে দেখছি সমস্ত কিছু, সে মানে স্ট্রাকচার আসছে। সেটা কিরকম, তার দুটো হাত আছে, দুটো পা আছে, আর একটা ধর আছে, মানে বডিটা আছে। ঠিক ওই দোকানে, মাংসের দোকানে যেমন মাংস কেটে কেটে যখন ছাল ছাড়ানোর, ওই ছাগল বা এগুলো যখন ঝুলিয়ে রাখে যেরকম একটা দেখতে হয় না, ঠিক সেই রকম একটা, ওই রকম গাটা, মানে ওই রকম গোলাপি গোলাপি ওই রকম ছাল ছাড়ানোর মতন গা, একটা বড় একটা যেন ওইরকম হাত আর পাওলা, আর তার মাথাটা নেই, গলাটাও নেই, তার বদলে এখানে একটা মস্ত বড় গর্ত, হ্যাঁ, আর কিছু নেই। ওই রকম একটা স্ট্রাকচার না, থপ থপ করে আমার আমার পেছন পেছন এগিয়ে আসছে, বড় বড় পা ফেলে। আমি ওইটাকে দেখি দেদার দৌড়, আমি দৌড় মেরেছি, একদম দৌড়, আমিও দৌড়চ্ছি সেটাও দৌড়চ্ছে, আমিও দৌড়চ্ছি সেটাও দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে, হ্যালো প্রিয়দর্শিনী, কেমন আছো, এটাই তো, আমিও দৌড়চ্ছি সেটাও দৌড়চ্ছে, দৌড়তে 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 না, সে আমাকে একেবারে, আর আমি ওর সঙ্গে পারবো কেন, ওর বড় বড় পা ফেলে দৌড়চ্ছে, সে না আমাকে পিছন থেকে এসে খপ করে ধরেছে, ধরে আমাকে দুহাত দিয়ে তুলেছে, তুলে ওর ওই যে গলার যে এই যে গর্তটা আছে, আমাকে টেনে বসিয়ে টেনে উপর থেকে ধরে ওর গর্তটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এত জোরে চাপ দিয়ে আমাকে ঢোকাচ্ছে, আর আমি চিৎকার করছি বাঁচাও বাঁচাও করে, হাত পা ছুটছি, আর ওর গায়ের সঙ্গে পেরে উঠবো কেন, এত শক্তি, ধরে ধরে হুড়মুড় করে না ভেতরে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। খানিক্ষণ আমি না এত চিৎকার করছি, হঠাৎ খানিক্ষণ পরে, এই কি হয়েছে কি হয়েছে বলে একটা ধাক্কা গায়েতে, তাকিয়ে দেখি তোর বড় মামি আমাকে ধাক্কা মারছে, বলছে যে ওঠো ওঠো, কি হয়েছে, স্বপ্ন দেখছিলে, ভয় পেয়েছো? তখন না বড় মা বলছে, আমি তখন ভাবছি যে কোনটা স্বপ্ন, এইটা স্বপ্ন না ওইটা স্বপ্ন ছিল, এত আমি ভয় পেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না গো প্রিয়দর্শিনী, আমি তো তোমার লাইভ দেখি, আমি তো তোমার লাইভ আমি পরে দেখিনি, রেকর্ডেড লাইভগুলো, হ্যাঁ, কোনো কিছু সরি হবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, হ্যাঁ। তো তারপর না আমি খুব, মানে আমি তখন ভয় পেয়েছি, ভয়েতে, আর আমি তখন থরথর করে কাঁপছি, ঘুম থেকে উঠেও আমি যেন থরথর করে কাঁপছি, যেন মনে হচ্ছে যে কি একটা যেন দেখলাম। আর তারপর ভাবছি এটা যদি স্বপ্ন হয়, তো জীবনের প্রথম স্বপ্ন আমার এরকম দুঃস্বপ্ন দেখলাম। তো তখন কি আর করবো, সারা রাত তো আমার কোনো রকমে কেটে গেল ওটা, আর কি ঘুম আসে। তারপর সকালবেলা হলো, আমি অ্যাজ ইউজুয়াল সব ভুলে গেলাম, আবার সেই ছোট ছোট, তারপর সে ক্লাস অমুক তমুক হেনা তেনা পড়ানো টড়ানো, কিন্তু আমি কিন্তু সেদিনকে আর নিষেধের বাড়িতে পড়াতে যাইনি, মানে ডেট ছিল না আর কি পড়ানোর। তারপরে সারাদিন পরেতে এসে বিছানায় যেই ঘুমিয়েছি, তার নেক্সট দিনও আমি সেম স্বপ্নটা আমি দেখলাম, এক স্বপ্ন, ওই আর ওই এক ব্যাপার। তখন না আমার ভাবছিলাম যে এটা কি হচ্ছে,
যে পরপর দুদিন আমি একই স্বপ্ন দেখলাম। জানি না এটা আমি কার, মানে আমি কি দেখছি, এবং এইটার সঙ্গে যে ওদের বাড়ির যে একটা সম্পর্ক আছে তাতে আমার কোনো সন্দেহ নেই। ওই নিশাদের বাড়ির যে একটা সম্পর্ক আছে এটা, আর প্রত্যেকবার স্বপ্নটা দেখছি এটাই যে ওদের বাড়ি থেকে পড়িয়ে আমি যখন বেরোচ্ছি তখনই ওই জিনিসটা আমাকে অ্যাটাক করছে। তারপর আমি আর কি করব, আমি তখন ভাবলাম যে আমি কি বলি। আমি এখন দেখো একটা বয়স্ক মানুষ, তা আমি যদি গিয়ে এখন বলি নিশারদের, মানে ওর মাকে, যে আমি এরকম ভূত প্রেতের স্বপ্ন দেখছি, সেটা তো বলা যায় না কখনো। তো কি করি, তো সেই দিনকে আমি আমি যেদিনকে পড়ানোর ডেট ছিল আমি গিয়েছি, এবং আমার আমার আমি নিঃসন্দেহ যে এটা ওই ওদের বাড়ি থেকেই এটা এই জিনিসটা ঘুরছে। পড়াতে গেছি, গিয়ে পড়ানোর পর আর ওই গাছ তো আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই আমি দেখি গাছটা নড়তো, সেদিনও নড়েছে। আমি আমি তো আর তাকাতাম না শেষের দিকে। তা নিশার মাকে আমি জিজ্ঞাসা করলাম যে দিদি একটা কথা ছিল আপনার সঙ্গে পড়ানোর পরেতে। তখন হ্যাঁ বলুন। আচ্ছা, যখনই আপনাদের বাড়িতে আমি ঢুকি তখনই দেখি আপনার গাছটা নড়ে, এটা কেন হয়? কই গাছ নড়ে তো, কিছু তো না, ওটা তো এমনি হাওয়ায় নড়ে। তখন বড় মা বলছে যে না, হাওয়ায় নড়ে না, হাওয়ায় নড়ে না, আমি এটা লক্ষ্য করেছি এবং এতদিন ধরে লক্ষ্য করে আসছি, ওটা হাওয়ায় নড়ে না। আর তাছাড়া আপনাকে বলতাম না বলে তখন আমি আমার স্বপ্নের ব্যাপারটা বললাম ওনাকে। বললাম যে দেখুন দিদি, আমার কেন জানি না মনে হচ্ছে আমার এই স্বপ্নের সঙ্গে আপনার বাড়ির একটা কোনো যোগাযোগ আছে, ব্যাপারটা কি? এবং এইরকম স্বপ্ন যদি আমি ডেলি দেখতে শুরু করি, এটা তো ঠিক স্বপ্ন না, আমার যেন মনে হচ্ছে একটা কেউ যেন আমাকে শাসাচ্ছে, একটা শাসানি। তখন উনি পুরো ভেঙে পড়লেন। তখন উনি বললেন যে শয়তান মরে গিয়েও আমাকে রেহাই দিচ্ছে না। তারপর ব্যাপারটা তখন উনি উনি আস্তে আস্তে তখন বললেন অ্যাকচুয়ালি নিশার মার সঙ্গে নিশার বাবার সম্পর্কটা ভালো ছিল না। কারণ হাই সৌম্যা, তো কারণ নিশার বাবার ছিল ভয়ানক সন্দেহবাতিক, এবং এই সন্দেহবাতিকগুলো এমন জিনিস না যে এটা মানুষের মন থেকে না হাজার চেষ্টা করলেও যায় না। ওদের খুব এই নিয়ে অশান্তি ওদের লেগেই থাকতো ও দুজনের মধ্যে, এবং পাড়া প্রতিবেশী সবাই জানতো, এবং সময় নেই অসময় নেই ঝগড়া তুলকালাম, ঝগড়া লেগে থাকতো, ছেলেমেয়েরাও জানতো, পাড়ার প্রতিবেশীরাও জানতো। তারপর তখন উনি বলছেন যে এরকম জানেন দাদা, এত বড় বড় ছেলে মেয়ে হয়ে গেছে, তাতেও ওনার যেন একটা যায় না, সন্দেহ জিনিসটা যায় না। তো একদিন এরকম রাগারাগি হয়েছে, তুমুল ঝগড়ার পর নিশার মা তখন বলছেন তুমি না আমাকে রেহাই দাও, এবার রেহাই দাও। তখন ভদ্রলোক বলেছেন যে হ্যাঁ আমি রেহাই দেব তোমাকে, এমন রেহাই দিয়ে যাব তখন তুমি বুঝবে। তো তারপর এ কথা বলার পর এই নিয়ে তো ঝগড়া তো তুলকালাম হয়েছে, সবাই শুনেওছে জিনিসটা, মানে ওদের ঝগড়াটা। সেই দিনকে ওনাকে কোথাও পাওয়া যায়নি। তো খোঁজ কোথায় গেল খুঁজতে খুঁজতে ওরা তখন ওদের বাগানের যে পরিত্যক্ত একটা ল্যাট্রিন ছিল, সেই ল্যাট্রিনের মধ্যে দেখা গেল গলায় দড়ি দিয়ে উনি ঝুলছেন। তারপর তো যা হয় পুলিশ টুলিশ এলো, কিন্তু অ্যাকচুয়ালি নিশার মার কিছু হয়নি, কারণ উনি কোনো সুইসাইডাল নোট কিছু লিখে রেখে যাননি। তার ফলে পুলিশ আসলেও কান্নাকাটি তো তখন মানে যা হয় আর কি, তো উনি তো নিয়ে তো চলে গেলেন। হ্যাঁ, সন্দেহ করা একটা রোগ, কিন্তু ভালোবাসা না, এটা ঠিকই ঠিকই। এটা সন্দেহবাতিক, এবং সন্দেহবাতিক যার মানে একবার ঢোকে না চট করে বেরোয় না। এবং আমার দিদিমা একটা কথা বলতেন যে সব বাতিকের ওষুধ আছে, কিন্তু সন্দেহবাতিকের কোনো ওষুধ নেই। তারপর তো হলো, পুলিশ তো নিয়ে গেল, তারপর যা যা হয় আর কি সমস্ত কিছু করে কাজ টাজ হলো, সাধ্য শান্তি যা হবার করলো। নিশার মা হয়তো দুঃখ পেয়েছেন ঠিকই, কিন্তু উনি ভাবলেন একদিক থেকে একটা স্বস্তিও উনি পেয়েছিলেন যে যাক বাবা, এত নিত্য অশান্তির হাত থেকে হয়তো রেহাই পেলাম। তো
কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। কিছুদিন তো কাটলো এরকমই, এরকম ভাবে কাটলো সব। তখন সবকিছু যখন থিতিয়ে আসছে, একদিনকে নিশার মা বলছেন যে আমি রাতে বেলা ঘরেতে ঢুকেছি, বিছানা করছি, বিছানা টিছানা করে পেছন ফিরে আমি দরজাটা আমি বন্ধ করেছি, করে বিছানা করছি, করে আমি পেছন ফিরে যখন তাকালাম, তখন দেখলাম দরজার পাশে উনি দাঁড়িয়ে আছেন। বুঝো, যে দরজার পাশে উনি দাঁড়িয়ে আছেন এবং উনি আমার দিকে তাকিয়ে আছেন, কিছু বলছেন না, জাস্ট দাঁড়িয়ে আছেন। কি অবস্থা তখন ভাবো, প্রথম যখন দেখলো। এরপর প্রথম তো ওইটাই দেখলাম, তারপর আস্তে আস্তে রূপশ্রী, হাই তনুদি, হ্যাঁ ও আচ্ছা রূপশ্রী তুমি দারুণ লাইভ করো তুমি গো, আমি তুমি করেই বলছি কিন্তু তোমাকে। তারপরেতে ওই প্রথম শুরু হলো দেখা, তারপর আস্তে আস্তে না সেই দেখাটা বাড়তে লাগলো। এমন সময় মানে মানে এমনও হয়েছে যে আমি রাতেবেলা হয়তো ঘুমোচ্ছি, হঠাৎ আমার ঘুম ভেঙে তাকিয়ে দেখি উনি পায়ের কাছে দাঁড়িয়ে আছেন, আমার দিকে চুপ করে এরকম গালে এরকম করে হাতটা জড়ো করে আমার দিকে তাকিয়ে আছেন, কিছু বলছে না, ভয় দেখাচ্ছে না, কিছু না, নাথিং, জাস্ট তাকিয়ে রয়েছে। একবার ভাবো, দিনের পর দিন যদি তুমি তোমার নিজের বাড়িতে, নিজের ঘরে, তোমার যতই উনি নিজের মানুষ হোক না কেন, হ্যাঁ উনি হাজব্যান্ড, সব থেকে উনার ক্লোজ, সবকিছুই মানলাম, ছেলে মেয়ের বাবা, কিন্তু কেউ যদি তোমাকে সারাক্ষণ যদি ওরকম ওয়াচ করে যায়, কখনো দেখা যাচ্ছে তাকে, কখনো দেখা যাচ্ছে না, তার তোমার কি অবস্থা হবে? যে রেহাই দিয়ে যাব, যে জিনিসটা সত্যিই তাই, এটা কি রকম রেহাই তুমি তাহলে ভাবো। এমনকি উনি বলছেন এইরকম, তবে এই নয় যে উনি রোজ দেখা দিচ্ছেন বা সবসময় দেখছেন, তা নয়, হঠাৎ হঠাৎ যখন তখন। এমনকি ছেলেমেয়েরাও দেখেছে বাবা চাঁদের আলোতে, বাবা বাইরে বাগানে খুঁড়ছে, মাটি খুঁড়ছে, গাছে জল দিচ্ছে, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারপর এইরকম দেখে যাচ্ছিলাম, কিন্তু কাউকে কিন্তু যে ভয় দেখানো বা কোনো কিছু না, নিজের মতন ভাবেই কিন্তু ঘুরে যাচ্ছে। কিন্তু যদি বাড়িতে কোনো পুরুষ মানুষ আসতো, তখনই ওনার ছটফটানিটা যেন ওরকম বেড়ে যেত, তখনই ওরকম ভাবে নানান ভাবে তখন উনি নিজেকে প্রকাশ করার চেষ্টা করতেন। তখন এসব শুনে বড় মামা তো একেবারে আকেল গুরুম, ওই বাড়িতে, বাড়িটা তো ওনারই ছিল, ওনার বাড়ি, ওনার ঘর, তার মধ্যে যখন এইসব শুনছে, তাই তখন আমি আসি, ওই গাছটা নড়ে, আর যখন বেরোই তখনও নড়ে যাচ্ছে গাছটা। তার মানে উনি কিছু বলার চেষ্টা করছেন। আর যখন দেখছেন যে কিছুতে কিছু বুঝছে না, তার মানে ওইভাবে ওই স্বপ্ন দিয়ে উনি তার মানে বলার চেষ্টা করছেন যে আমার বাড়িতে যদি পা রেখেছো, তোমার কি অবস্থা হবে দেখো। কি সর্বনাশ! বলছি ভগবান, আমি কিসের মধ্যে এসে পড়লাম? আমি একটা মাস্টারমশাই, আর কিছুই না, হ্যাঁ মেয়েটাকে পড়াতে আসি, এটা আমি কি অবস্থার মধ্যে এসে পড়লাম? তখন বড় মা চুপ করে যাচ্ছে থেকে তখন বলছে, আচ্ছা দিদি, আমি তো শুনেছি যে যখন এইরকম হলে গয়ায় নাকি পিণ্ডদান করলে আত্মার শান্তি হয়। তখন ওর হেসে তখন নিশার মা বলছেন, কাকে শান্তি দেবেন? যে শান্তি চায় তাকে শান্তি দেওয়া যায়, যে আত্মা নিজে থেকে বলে শান্তি চায় তাকে দেওয়া যায়। কিন্তু ও তো শান্তি চাইছে না, ওর তো একটাই কাজ, আমাকে ওয়াচে রাখা, আমাকে আমার পেছনে থাকা, আমাকে নজর রাখা, এটাই তো ওর কাজ। মানে ওর তো একটাই। জানেন দাদা, আমি রাতে বেলাও উনি স্বপ্নেতেও আসেন, শুধু যে আমি চোখে দেখি তা নয়, স্বপ্নেতেও আসেন। আমি স্বপ্নেও ওনাকে বলেছেন যে আর কেন, এবার আমাকে হাত জোর করে বলেছে, এবার তুমি আমাকে রেহাই দাও,
সর্বক্ষণ এইভাবে আমার সঙ্গে তুমি এইভাবে রয়েছো, আমাকে এবার রেহাই দাও। তখন স্বপ্নে কিন্তু উনি বলেছেন যে রেহাই তোমাকে, তোমার জন্য আজকে আমার এই দশা, আমি আমি তোমায় রেহাই দেব? বুঝছো? আর স্বপ্নে আর আমি কি পিণ্ডদানের চেষ্টা করিনি গয়াতে? হয়নি, ওতেও কিছুই হয়নি, কোনো লাভ হয়নি। আর এই যে তাহলে যে লোকে বলে যে গয়ায় পিণ্ডদান করলেই সব শান্তি হয়ে যায়, না, এটা সবসময় হয় না তো। যখন যে শান্তি চায়, যে মুক্তি চায়, তার মুক্তি হয়। যে মুক্তি চায় না তার তার কি করে হবে? কত রকম যাগ যজ্ঞ হেনা তেনা, লোকে অনেকে অনেক কিছু বলে যে আমি যে শুনেছি যে একটা যজ্ঞ করলে সব কিছু মুক্তি হয়ে গেল, শান্তি হয়ে গেল। অত সোজা নয়, অত জিনিসটা সোজা না। যতক্ষণ না তার সেই আত্মা বা সোলটা যখন নিজে থেকে উপলব্ধি না আসছে যে না, আমার আর এখানে থাকা যাবে না, বা আমার থাকার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ, আমাকে এবার যেতে হবে, ততক্ষণ পর্যন্ত কোনো যাগযজ্ঞে কিছু হয় না। হয়তো উপদ্রব একটু কমে আসে, তা চলে যায়, এটা কিন্তু হয় না। যাই হোক, তো বড় মা বলছে যে বাবা, আমি তো তখন বললাম দেখুন দিদি, আমার পক্ষে না আর আমার আপনার বাড়িতে আসা মনে হচ্ছে নিরাপদ নয়, আমাকে আপনি রেহাই দিন, আমি চলে যেতে চাই বাবা, আমি আর এই সময়ের মধ্যে জড়াতে চাই না। একদম স্পষ্টই বলে দিল যে আমারও সংসার আছে, আমারও মা আছে, সংসার আছে, আমি চাই না। তখন উনি বললেন যে না, আমিও আপনাকে আসতে বলবো না, তবে একটা কি, যে মেয়েটা পড়াশোনা করছিল, আমার আর বেশ পড়াতে আপনার ভালো লাগছিল, আর সামনেই তো পরীক্ষা, এটাই আমি ভাবছি কি হবে। তখন বড় মা বললেন যে আপনি এক কাজ করবেন, ওকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আর আমি পরে ওকে আপনার বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাব। আসার সময় মানে পড়া হয়ে গেলে ও না হয় ওখানে ব্যাচেই পড়বে, আমি আমি ছেড়ে দিয়ে যাব আপনার বাড়িতে। তো সেই মতোই ঠিক হলো। ওরকম নিশা ওই বাড়িতে গিয়ে পড়তো, তারপর বড় মা এসে ওর বাড়ির সামনে ছেড়ে দিয়ে চলে যেতেন। আর ভেতরে ঢোকার আর কোনো প্রশ্ন নেই। তারপর আর কোনো স্বপ্ন টপ্ন দেখেনি। তো নিশা এইভাবেই পড়াশোনা করেছিল, ভালো রেজাল্ট করেছিল ও। হ্যাঁ, তো এই ছিল গল্প। আর তারপরে আর কোনো স্বপ্ন টপ্ন দেখেনি, সবকিছু না। আর বড় মামা তো মানে ও বলছে বাবা, ওই মাধ্যমিক পরীক্ষা যখন সে মানে হয়ে গেল, ব্যাস নিশ্চিন্ত, আর আমি ওই বাড়িতে যাচ্ছি না বাবা। আর যে অভিজ্ঞতা আমার হয়েছে, আর না। তো এটাই হচ্ছে সেই ঘটনাটা। তো বলো তোমাদের কেমন লাগলো? ওটা শয়তান আত্মা। হ্যাঁ, শয়তান ঠিক নয় গো, শয়তান ঠিক বলা যাবে না, শয়তান আত্মা নয়। আসলে ওনার রাগ, ওই যে মানুষ যখন দেখো রাগের বশে কিছু একটা করে বসে তো আত্মহত্যা, কিন্তু সেটা তো সে সত্যিকারে চায় না। এবং সে তো যখন করার পর তখন মনে হলো, মানে মনে হয় যে আমি এটা কি করলাম। আর সত্যি ওনার তো ভরা সংসার ছিল, ছেলে মেয়ে ছিল, স্ত্রী ছেলে মেয়ে সব কিছু মিলে শুধু একটা একটা অশান্তির ইয়েতে উনি ঝোঁকের মাথায় আত্মহত্যাটা মানে করে ফেলেছেন। এবং করার পর তখন মনে হয়েছে কাজটা ভালো কাজ হয়নি, ওনার অনেক কিছু কাজ বাকি ছিল। অত অত সুন্দর বাড়ি, বাগান টাগান করেছেন, নিজেই গাছের যত্ন করতেন, নিজেই অনেক কিছু করতেন, সব কিছু ফেলে রেখে তো চলে যেতে হয়েছিল না। কাজেই তার মুক্তি পাওয়াটা একটু মুশকিল ছিল। আর তার রাগটা গিয়ে পড়েছিল তার স্ত্রীর ওপর, যে ওর জন্যই আমি মরলাম। তখন কি আর মানুষ নিজেরটা দেখে? তখন তো দেখে অন্যের দোষটাই দেখে, এই আর কি। এই আচ্ছা, আজকে আমি বেশিক্ষণ থাকবো না। হ্যাঁ, এটা তো বললাম। আর নেক্সট একটা ঘটনা বলছি, এটাও একটা মাসিমার গল্প আমাদের, এটা এখানকারই, মানে এটা ছোট একটা ঘটনা বলবো। ছোট, এটা আমার যে ডোমেস্টিক হেল্পার আছে, আমি তার কাছ থেকে শুনেছিলাম।
এই মাসিমা মাসিমা খুব ভালো মানুষ, আমার বাড়ি থেকে কিছুটা দূরে, আমি গেছিও সেই বাড়িতে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি বাবা। তো এই মাসিমা কিন্তু খুব ভালো মানুষ ছিলেন। তো এটা একটা ছোট্ট ঘটনা। মাসিমা ওরা যে বাড়িতে যে ডোমেস্টিক হেল্পার ছিল তাদেরকে এই নয় যে উনি কোনো খারাপ ব্যবহার করতেন বা কিছু। আর ওনার এক ছেলে আর ছেলের বউ, ও দোতলা বাড়ি, ওনার ওপরে ছেলের বউ থাকতো আর নিচে মাসিমা থাকতেন, আর ওই একটা মেয়ে থাকতো বাড়িতে। আর এই দুজন, আর বাকি যে লক্ষ্মী বলে যে ডোমেস্টিক হেল্পারটা, সে পার্ট টাইম গিয়ে করে আসতো। তো এহেনা মাসিমা একদিনকে, কেন গো এই তো এলে? আরে না রে, আজকে তো প্রথম দিন, আজকে আর বেশি কিছু মানে বলবো না, এর পরেরটা পরে বলবো। আচ্ছা, আর তাছাড়া 10টা বাজবে, 10টা বাজে তো তোমাদের ডিনার করার তো টাইম। সুন্দর লাগলো, থ্যাংক ইউ ইন্দ্রাণী। হ্যাঁ, তো একদিন এই এরকম মাসিমা একদিন খেতে খেতে উনি খেতে বসেছিলেন, খেতে গিয়ে উনি, আর না সরি, যেটা বলছিলাম মাসিমার একটা স্বভাব ছিল, এটা কিন্তু আমি খারাপ বলবো না, মাসিমার মানে ওই হেল্পাররা কে কি করছে একটু ওনার মানে কি বলবো কৌতূহল ছিল। হয়তো একজনের পেছনে বলতেন, হয়তো বলতেন, আর যে মেয়েটা ছিল তার নাম শিউলি, লক্ষ্মীকে বলতেন যা তো শিউলি কি করছে দেখে আয় তো, আবার শিউলিকে কখনো কখনো বলতেন যা তো ওই লক্ষ্মী কি করছে দেখে আয় তো, এরম ধরনের। মানে উনি এই আর কি, এটাকে ঠিক দোষ বলবো না, উনার আর কি এটা স্বভাব ছিল। আর আগেকার মানুষ তো, তখন অনেক আগে, মানে মাসিমা মারাই গেছেন তখন বোধহয় 85 কি 86 বছর বয়সে উনি মারা গেছেন। তো মাসিমা একদিনকে, আমি ভগবানকে ডাকবো আমি মরলে যেন আর ঘুরে না বেড়াই। হ্যাঁ, এটা সবাই চায় গো, আর বলো না। এটা সবাই চায়, কেউই চায় না থাকতে। তারপর তো এরকম মাসিমা একদিন খাচ্ছিলেন, খেতে খেতে ওনার স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়, বলে উনি তখন ওইখানেই মারা যান, টেবিলেই উনি আর কি লুটিয়ে পড়েন, উনি তখন মারা যান। এবং মাসিমার না বডি ডোনেট করা ছিল, কাজে ওনার মারা যাওয়ার পর 1 ঘন্টা খবর দেওয়া হলো মেডিকেল কলেজ থেকে, তখন এসে ওনার বডিটা নিয়ে চলে গেল। তো মাসিমার একটাই ছেলে, কিন্তু ছেলে পুরো হাত ধুয়ে ফেললো, কোনো মায়ের কোনো কাজ টাজ বা ধরো এমনকি একটা স্মরণ সভা গোছের সেরকমও কিছু করলো না। মা মারা গেছে, বডি নিয়ে চলে গেছে, ব্যাস। কেউ কিছু বললে বলতো যে কি হয়েছে, তো আমার তো শ্মশানে কাজই হয়নি, বডি কোথায় পেয়েছি? আর বডি আর যখন কোনো কাজই হয়নি তখন আবার শ্রাদ্ধ করে কি করব? শ্রাদ্ধ শান্তি কিছু হয়নি ওনার। তারপরে হলো কি, সেই তারপর থেকে কিছুদিন চুপচাপ ছিল। তারপর না ওই লক্ষ্মী বলতো যে আমাকে জানো দিদি, আমি না ওই বাড়িতে যখনই আমরা নিচে থাকি, উপরে হয়তো দাদা দাদা উনি সরকারি আধিকারিক ছিলেন, ওনার ছেলে, এবং তার বউ চাকরি করত, যে যখনই দাদা বৌদি কেউ থাকতো না না, উপরে এসে ঘর ঘর করে চেয়ার টানছে, টেবিল টানছে, এরকম টানাটানি ওপরে হতো। অদ্ভুত ঘটনা। আর আমরা তো নিচে থাকতাম, টের পেতাম। আবার শিউলির সাহস ছিল বটে, শিউলি ওখানে একাই থাকতো। তো একদিনকে আমরা তখন খেতে বসেছি রান্নাঘরেতে, আর এটা না মাসিমার একটু স্বভাবও ছিল, কি খাচ্ছে করে আস্তে করে একটু উঁকি মেরে দেখা। তো বলছে যে আমরা দুজনে মুখোমুখি খেতে বসেছি, আমি আর দরজাটা আমার পেছনে, আর ওদিকে শিউলি খাচ্ছে। শিউলি বলছে খেতে খেতে না, বলছে হঠাৎ তাকিয়ে দেখে দরজাটা বন্ধ ছিল, হাওয়া নেই, বাতাস নেই, কিচ্ছু নেই, আস্তে করে দরজাটা খুলে গেল। এরকম মানে বলছে আমার তখন, শিউলি বলছে চুপচাপ খেয়ে নে রানী, চুপচাপ, লক্ষ্মী চুপচাপ খেয়ে নে। আর বলছে আর তখন খাওয়া হয় বলো ওই রকম ভাবে? তো তারপর ওই রকম টানাটানি চলতো, আর শিউলি বলতো
চিৎকার করে, তোমার ছেলেকে বলো। থেমে যেত আওয়াজটা। যেই ওর দাদা মানে ওনার ছেলেকে যখন বলেছিল যে দাদা কিছু একটা করো, না হলে উপরে খুব চেয়ার টানাটানির আওয়াজ হয়, আমি যখন তোমরা কেউ থাকো না ভীষণ চেয়ার টানাটানি করেন। কি বলছো? আমার মা ভূত হয়েছে, আমার মা ভূত, এই বাড়ি ভূতের বাড়ি, খবরদার তোমরা এই সমস্ত বলবে না, তোমরা বাইরে বলে বেড়াবে না যে এটা ভূতের বাড়ি। তখন দাদা যখন ওরকম করে বললেন, তখন আমরা আর কি বলতে পারি। তবে কি জানো তো, সব মানুষই চায় যে আমি মারা যাবার পর যেন লোকে একটুখানি স্মরণ কিছু করে। ওনার শ্রাদ্ধ শান্তি কিচ্ছু করেননি, এবং কোনো মানে ওনার একটা যদি শ্রাদ্ধ নাও করে, অনেক সময় কি হয় স্মরণ সভা গোছের কিছু একটা করে, তাও কিছু করেননি, এমন ছেলে। তারপর মাসিমা এই বেশি দিন নয়, 1 বছর 1.5 বছর এরকম ধরনের চলতো, তারপর আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে গেল। তারপর আর কিছু শোনা যায় না। এটাই, মানুষের আত্মা বেশি দিন থাকে না, এটা তাদের যতটুকু সময় এখানে থাকার তারা থাকে, তারপর তারা আস্তে আস্তে সে শ্রাদ্ধ করুক চাই না করুক তারা চলে যায়। লোকে যে বলে না যে আত্মা ঘুরে বেড়াচ্ছে করছে, অতটা আমার মনে হয় না থাকে, চলে যায় তারা। আমাদের সাধারণ মানুষের আত্মাদের একটা নির্দিষ্ট সময় এখানে থাকার, তারপর তাদের চলে যেতে হয় তাদের। আর যারা এসব কিছু মানেন না, যারা ঈশ্বর তারপরে এই সমস্ত মানে ক্রিয়াকর্ম যারা মানে না, তাদের কি আত্মার মুক্তি হয় না? নিশ্চয়ই হয়। ভূতের মরলেও লোক যায় না, এই যা, না না ওটা নয়। এই শ্রাদ্ধ শান্তি না পেয়ে সব ঘুরে বেড়ায়, না 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 রে, শ্রাদ্ধ শান্তি সবার যে শ্রাদ্ধ শান্তির কথা অনেকে বলছে, মানে বলে বটে, কিন্তু না, আমার মনে হয় ওরা কিছুটা হয় হয়তো শ্রাদ্ধ শান্তি, যারা এটাকে মানে, আর যারা মানে না তাদের কি মুক্তি হয় না? এটা হয় না। তো এই হচ্ছে দুটো ভৌতিক গল্প। আচ্ছা ঠিক আছে, এবার আর ভূত টুত বলছি না, এবার ভূতের গল্প বাদ অনেক হয়েছে। এবার যেটা বলছি আমার একটা বুবুনের গল্প। বুবুন হচ্ছে, আর আমার ধারণা বুবুন হচ্ছে আমার বন্ধু। তার ছোটবেলাকার একটা ঘটনা তুমি যাবি না। তার ছোটবেলাকার ঘটনা বলছি। তো আমার ধারণা যেসব বাচ্চাদের নাম বুবুন হয় না, তারা ভীষণ পাজি হয়, খুব দুষ্টু হয়। তো এই বুবুনের একটা ছোটবেলাকার ঘটনা আমি বলছি, কারণ আমার মনে হলো এটা বলাটা, এই সমস্ত ভূত প্রেতের মানে গল্প বেশি না বলে আমার কিছু পজিটিভ কিছু বাচ্চাদের ঘটনা আমার বলতে বেশি ভালো লাগে। হ্যাঁ, এই বুবুন তখন ওর কত বয়স, প্রাইমারি স্কুলে পড়তো তখন, এই 5 কি 6, এর চেয়ে বেশি নয়। তো এরকম গরমের সময়তে, আর এরকম আমাদের তখন না সকালবেলা স্কুল হতো, মর্নিং স্কুল হতো। 11টা 11:30টার সময় আমাদের স্কুল থেকে চলে আসতাম, দুপুরবেলা খেয়ে দিয়ে আমাদের দেদাবাড়ি কেউ হয়তো মারা জোর করে ঘুম পাড়ানোর চেষ্টা করতো, কিন্তু আমরা কেউ ঘুমাতাম না, আর নেচে বেড়ানো ছিল। তবে একটা কথা, দুটো গল্পই কি সাবলীল উপস্থাপন না গো, আমি না ভীষণ ভয় পাচ্ছিলাম। আজকে বিশ্বাস করো, অনেকদিন পর লাইভে আসছি, এখন বলতে বলতে আমার একটু সহজ লাগছে। হ্যাঁ, আমার একটু ভয় ভয় করছিল যে আমি কি পারবো না, আমি যে কি বলবো। আচ্ছা, তো আমার গল্পের চেয়ে আমার আড্ডা মারতেই না বেশি ভালো লাগে। আর এই যে কমেন্টসগুলো পড়ছি, আমার খুব ভালো লাগছে তোমাদের। তোমার যা মন চায় বলো, হ্যাঁ সত্যি তাই। তো ও খেলছিল, তো স্কুল থেকে এসে ওরকম স্নান টান করে 11:30 12টার সময় এসে স্নান টান করে, ওদের মস্ত বড় বারান্দা, ওদের 1 তলা বাড়ি। আর এটা মানে বুবুনের ছোটবেলায়, মানে আমারই বয়সী, মানে আমার ছোটবেলায় ধরো, তো তখন বারান্দায় ও আর পাড়ার একটা বাচ্চাকে নিয়ে খেলছিল। তো ওরা দুজনে মিলে দুপুরবেলা খেয়েছে। আর বুবুনের মাথায় না যত রকম দুষ্টু বুদ্ধিগুলো ওর মাথায় চক্কর কাটতো, এবং ও ছিল বাড়ির ছোট মেয়ে, এবং ওর বড় দাদা দিদিরা সবাই ছিল। তো ও ছিল ছোট মেয়ে।
কিন্তু ছোট মেয়ে বলে যে আদুরে টাদুরে সেসব নয়। ও আমাদের সময় না, আমাদেরকে তো কেউ লোকে পাত্তা দিত না গো, অত আদর টাদরে আমাদের বালাই ছিল না, আমাদের শাসন যথেষ্ট হতো আমাদের। যাই হোক, বুবুনকে ওরকম দুপুরবেলা এসে খেলছে, স্নান টান করে খাওয়া দাওয়ার পর ওরকম বারান্দায় খেলছে। এমন সময় একজন, তখন খুব গরম পড়েছে, তো বিহারে ফল বিক্রেতা মাথায় করে ফল, ওই মাথায় ফল নিয়ে যাচ্ছে যারা যায় আর কি, এসে ওর বাড়িতে এসে বুবুনের মাকে বলছে যে মাইজি, আমার একটু শরীরটা খারাপ লাগছে, আপনার আপনার বারান্দায় কি আমি একটু শুতে পারি? তো মাসিমা বলেছেন হ্যাঁ শো। আমাদের মায়েরা কিন্তু মানে করতো না ওরকম, অত লোককে সন্দেহ করতো না যে মানে লোক মানে চুরি করে পালাবে বা কিছু, সেরকম না। তারপর আমার ভূত ভয় পাচ্ছ, তো যাই হোক, তো এসে এরকম বলেছে, তো ফলের ঝুড়িটা নামিয়ে রেখে লোকটি শুয়ে পড়েছে বারান্দায়, এবং শোয়া মাত্রই সে ঘুমিয়ে পড়েছে। আর গরম হচ্ছে, এবার সেবারে গরমও পড়েছিল, তো ঘুমোচ্ছে। এদিকে বুবুন আর ওই বাচ্চাটা খেলছে, ওর বন্ধুতে মিলে খেলছিল। বুবুনের মাথায় তখন এসছে, এই চল তো গিয়ে দেখি ওর ঝুড়ির মধ্যে কি রেখেছে। দুজনে মিলে গুটি গুটি গেছে, গিয়ে ঝুড়িতে 2 মক্কেলে গেছে, ঝুড়িটা দেখেছে একটা গামছা চাপা দেওয়া কি রয়েছে। গামছাটাকে তুলেছে, দেখে একটা পাকা কাঁঠাল, আধখানা কাঁঠাল, মানে আধখানা বিক্রি হচ্ছে, বাকি আধখানা বোধহয় ও নেক্সট ডে করবে। আর পাকা কাঁঠাল গন্ধ, আর তারপরে যে আর দেখে না করেছে, ওই 2 জনে মিলে হাত ঢুকিয়েছে, খাচ্ছে, কাঁঠালের কোয়াগুলো তুলেছে আর খাচ্ছে, খেতে খেতে ভালো রকম করে খেটে তারপর হাত মুখ ধুয়ে এসে গামছাটা চাপা দিয়ে, আবার যেমন ছিল করে গামছা চাপা দিয়ে রেখে ওরা বাগানে, ওরা তখন বারান্দায় খেলতে শুরু করেছে। তারপর বিকেল বেলা হয়েছে, লোকটা ঘুম থেকে উঠে পড়েছে, লোকটা ঘুম থেকে উঠে ওই ঝুড়ি নিয়ে তো চলে গেছে। বুবুন দেখেছে আপদ গেছে, তো চলে গেছে। খানিকক্ষণ পরে লোকটা হাউ মাউ করতে করতে হয়েছে, এ মাইজি করতে করতে বুবুনের মার কাছে এসে হাজির। কি বক্তব্য? ওর বক্তব্য হচ্ছে, ও ঝুড়িটা এনেছিল, ঝুড়িতে একটা কাঁঠাল ছিল, কাঁঠালটা একদম আস্ত ছিল, ওর বহুত নুকসান হয়ে গেল। এখন দেখছে ও যখন ঝুড়ি নিয়ে যখন বেরিয়ে গেল, দেখলো হালকা এরকম হালকা হালকা মনে হওয়াতে এরকম যেন একটা হালকা সা লাগতে, ও যখন নামিয়ে খুলে দেখে কাঁঠালের এই অবস্থা। কিন্তু বিশ্বাস করুন মাইজি, কাঁঠালগুলো একদম ঠিক ছিল, কাঁঠালের কিছু একটা মানে আস্ত কাঁঠাল ছিল, মানে এরকম ছিল না। তো ওর সন্দেহ এই বাচ্চারাই বোধহয় কিছু খেয়েছে। তো বুবুনের মা সত্যি তাই খুলে দেখলেন যে খাবলা খাবলা করে কাঁঠালটা খাওয়া। তখন উনি বলছেন, তখন ডেকেছে বুবুনকে, এই তুই খেয়েছিস? তোরা খেয়েছিস? না তো, আমরা তো খাইনি। বুবুন আবার ওভার স্মার্ট, ওই নিজেই খেয়েছে, খেয়ে আমাদের নামে বলছে। তখন মাসিমা তখন আর কিচ্ছু বলেনি, ও নিজে খেয়েছে, ঠিক আছে। ওকে পয়সা টয়সা দিয়ে, কাঁঠালের দাম টাম দিয়ে ওকে বিদায় করে দিয়েছে। বিদায় করে তারপর বুবুন বলছে, জানিস তো আমার মা পুরো আমার পিঠে কাঁঠাল ভাঙলো। এমন মানে তোর লজ্জা করে না? তোর মানে একটা গরিব মানুষের জিনিস তুই চুরি করে এরকম করে খেলি, আবার খেয়ে বলছিস তোরা খাসনি। ওকে আর অন্য মেয়েটাকে আর বকেনি, সে তো অন্য বাড়ির মেয়ে, এই মারেনি, তাকে খুব বকেছিল। আর বুবুনের পিঠে একদম যাকে বলে কাঁঠাল ভাঙা হয়েছে। বুবুন জানিস তো আমার পিঠে মা পুরো কাঁঠাল ভাঙলো। এরকম দুষ্টু ছিল বুবুন। এহেন বুবুন ও বলতো যে জানিস তো আমাদের বাড়িতে দেখতাম লোকজন আসতো, আর এসে যখনই প্লেটে করে খাবার আনতো, হে মা এত কেন হয়েছেন, এত কেন খাবো না, এ করবো না, এরকম ধরনের। কি গো বলা না, লোভ লাগছে। না না এত কেন এনেছেন, আমরা এসব খাই না, এত খাই না, অমুক আবার দিচ্ছে খা, তা না, পেছন থেকে আমাদের তো কেউ সাধেও না, কেউ বলেও না যে ওরকম সাদাসাদি বেলায় নেই। তো আমরা তখন কি করতাম, যে আমরা ওই যখন ওই লোক আসতো, গেস্ট আসতো, সোফার পেছনে লুকিয়ে পড়তাম। সোফার যে পেছনে যে এটা ছিল, ওই ব্যাগটা ছিল, ব্যাগের পেছনে লুকিয়ে পড়তাম।
আর যখনই কেউ আমার বাড়িতে যদি ওরকম যখন খাবারের প্লেট টেট নিয়ে আসতো আর না করতো, তখন আমরা পেছন থেকে বলতাম, খান না খান, বেশ লাগবে, খান। এই কে বলছে রে, ধরো গেস্টরা হয়তো পেছন থেকে তাকলো, ও মা তোমরা, ওদের বার করে এনে নাও তোমরা নাও, তোমাদের কি নেবে নাও, নাও তোমাদের কোনটা পছন্দ নাও। আমাদের তো ওইটুকু বলার অপেক্ষা, টপার টপ নিজেদের পছন্দ মতন জিনিস তুলে আমরা দৌড়। তারপর আমার কি ভাগ্যে বকুনি, তা আমাদের ওরকম দাদারা বকতো, দাদা দিদিরা বকতো যে তোরা তো লজ্জা করে, তোরা তো হ্যাংলা কেন রে, তোরা কি খেতে পাস না নাকি, এই ধর তোদের জন্য আমাদের লজ্জায় নাক কাটা যায়, প্রচন্ড বকেন। তা কে কার কথা শোনে। তো এই হচ্ছে বুবুন, আমার বন্ধু ছিল এরকম দুষ্টুমি। এখন সে টিচার, তার নিশ্চয়ই তার দুষ্টুমি দিনগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, অনেকক্ষণ ধরে বকছি, এখন 10টা বাজে, হ্যাঁ 10টা বাজে, এবার আমি যাবার সময় হলো। আর না, তোমাদের এটা প্রথম দিন, আজকে এইটুকু থাক। তার মানে তুমি খুব এই না, আমি ছোটবেলায় দুষ্টু খুব একটা ছিলাম না, আমার মা কোনোদিন আমাকে বাড়ি থেকে বের করতে দিত না, ওই যা দুষ্টুমি বাড়িতে, হ্যাঁ আমি করেছি, অনেক অপাট করেছি, মানে ছুরি কাঁচি সমস্ত আমার হাত থেকে সরিয়ে রাখা হতো, কারণ কাঁচি দিয়ে পর্দা কাটা, তারপরে নতুন পর্দা কাটা, বেড কভার কাটা, মানে কাঁচি দিয়ে আমাদের কিছু। আর তারপর আমার একটা কাজ করেছিলাম, কাঁচি দিয়ে না আমার ভুরু কেটেছিলাম ছোটবেলায়। আমার ভুরুটা বরাবরই একটু বুশি টাইপের, আর নিজের কপালে এরকম ভাবে দেখি চুলটা একটু কাটলাম, কাঁচি দিয়ে পর্দা কাটলাম, বিছানাটা কাটলাম, মানে খানিকটা বেড কভার কাটলাম। তারপর মার, মানে পিঠে যে কি মার পড়তো, তো কাঁচি দিয়ে দাঁড়া। তারপর যখন ভুরুটা যখন কাটলাম, তখন আমাকে বলা হলো যে পুলিশে ধরবে, আমি পুলিশে দিয়ে দেবো, কারণ ভুরু কাটলে নাকি, ভুরু কামালে বা কাটলে নাকি পুলিশে ধরে। সেইটা আমার খুব খুব ভয় পেয়েছিলাম যে আমাকে পুলিশে ধরে দেবে না, এরকম করে কাছে টেকা দিলাম, আয়নার সামনে দাঁড়িয়ে ভুরুটাকে এরকম কুচকুচ করে বসে কাটছিলাম। হ্যাঁ, সে যা হলো আর বলো না। তারপর চুলটা কাটলাম, নিজের ফ্রকটাও একটু কাটলাম কাঁচি। হ্যাঁ নমস্কার শুভায়ন, জানি না আপনি কি এখনই এলেন কি না, তো শেষ হয়ে গেল। গুড নাইট, ভালো থেকো গো। ঠিক আছে, এই ছিল, ভালো লাইভ হলো, ঠিক আছে, অনেকদিন পর লাইভ করলাম, ভালো লাগলো তোমাদের সবার সঙ্গে। বাই এবার, হ্যাঁ এবার আমরা আসছি, কিন্তু আমি কি করে, আচ্ছা ঠিক আছে, পরে আবার দেখা হবে। গুড নাইট। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.